আমি এখন যে মূর্তিটির পাশে দাঁড়িয়ে আছি ইনি হলেন রাজা সতীপ্রসাদ গর্গবাহাদুর। এর জন্ম 1882 সালে। ওই যে গড়ের ভিতরে এখন ঢুকে টিকিট কেটে দেখাচ্ছে না, বড় রানীমা যখন ছিল যতদিন কাউকে ঢুকতে দিতেন না। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট কিংবা রাজনীতির চড়ান উতরাই সবসময়ই এক অনন্য ভূমিকা পালন করে আসছে। দার্জিলিংয়ের পর যে জেলা ভ্রমণ পিপাসুদের খিদে মেটায় তা হল পূর্ব মেদিনীপুর জেলা। বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে যে জায়গাটিতে সব থেকে বেশি মানুষের ঢল অবাধে বিচরণ করেছে তা হল পূর্ব মেদিনীপুরের দীঘা। দীঘা ছাড়াও মন্দারমণি, শঙ্করপুর ভ্রমণকারীদের ভিড় লেগেই থাকে। এছাড়াও এই জেলায় রয়েছে খেজুরি, তাম্রলিপ্ত বা তমলুকের মতো ঐতিহাসিক স্থান, হলদিয়ার মতো শিল্প শহর, প্রত্যন্ত গ্রাম্য জীবনের সঙ্গে শহুরে জীবনযাপন, সবকিছুর সমারোহ এই পূর্ব মেদিনীপুরে। আমার আজকের গন্তব্য মহিষাদল রাজবাড়ি। কলকাতা থেকে 3 ঘন্টারও কম পথ চালিয়ে মহিষাদল রাজবাড়ি বাংলার মুষ্টিমেয় অন্যতম প্রাসাদ, যা দর্শকদের জন্য উন্মুক্ত দরজা খুলে দিয়েছে। রাজবাড়িটি পশ্চিমবঙ্গের এক কোণে এই গ্রামাঞ্চলে কোনো ইউরোপীয় পরিবেশের মতো মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। অলঙ্কৃত পাকা লোহার বেঞ্চগুলি সামনের লনে সাজানো আছে, যার মাঝে একটি গাড়িতে একটি কামন লাগানো আছে। 1926 সালে প্রাসাদটি ফুলবাগ নামে নামাঙ্কিত করা হয়। প্রকৃতপক্ষে এই রাজপ্রাসাদটি একটি ফরাসি স্থপতি দ্বারা নকশা করা হয়েছিল। পুরুষ উত্তরাধিকারীর অভাবে পূর্বের শাসকগণ উপাধ্যায় পরিবার বংশের অবসান ঘটিয়ে গর্গ পরিবার মহিষাদলের শাসক হয়ে ওঠে। জানকী দেবী, যিনি স্বামী রাজা আনন্দলাল উপাধ্যায়ের মৃত্যুর পরে এস্টেট শাসন করেছিলেন, তিনি তার নাতি গুরুপ্রসাদ গর্গের হাতে লাগাম চাপিয়েছিলেন। তার নাতি রামনাথ গর্গ নিঃসন্তান হওয়ায় লক্ষ্মণ প্রসাদ গর্গ গ্রহণ করেছিলেন। বর্তমান প্রজন্ম লক্ষ্মণ প্রসাদ গর্গের বংশধর। গর্গ পরিবারের 2টি শাখা কলকাতায় থাকলেও তাদের প্রাসাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রাসাদটি কার্যকর থাকবে তা নিশ্চিত করার জন্য নিচের তলায় একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। 2012 সালে খোলা জাদুঘর শীঘ্রই স্থানীয় দর্শনার্থীদের এবং নিকটবর্তী পর্যটক এবং পিকনিক স্পটগুলিতে দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। আমার পেছনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন ইনি হলেন রাজা সতীপ্রসাদ গর্গবাহাদুর। এর জন্ম 27 ডিসেম্বর 1882 সালে। ইনি এখানকার স্থানীয় মহিষাদল যে রাজ স্কুল আছে ওখানে পড়াশোনা করেছিলেন। 1903 খ্রিস্টাব্দে ইনি রাজা উপাধি লাভ করেন। তারপর 1913 সালে ইনি রাজা বাহাদুর উপাধি লাভ করেন। এর মৃত্যু হয় 1926 সালে, মাত্র 44 বছর বয়সে।
রাজপ্রাসাদের নিকটেই রয়েছে মদন গোপালকে উৎসর্গীকৃত একটি মন্দির। 9টি স্পায়ার এবং ঢালু ছাদসহ মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের একটি নিদর্শন। মন্দিরের একটি ছোট সিংহাসনে জগন্নাথ, বালভদ্র ও সুভদ্রার প্রতিমা রয়েছে। এটা মহিষাদল রাজবাড়ির আশেপাশের মন্দির। এপাশে একটা ছোট মন্দির, এপাশে একটা ছোট মন্দির, পেছনে বড় মন্দিরটি আছে। সাধু বসি তৃণাসনে, কহিলেন নমিতার পায়ে, হেরো প্রভু স্বর্ণ শীর্ষ নৃপতি নির্মিত নিকেতন অভ্রভেদী দেবালয়, তারে কেন করিয়া বর্জন দেবতা স্তব গান গাইতেছ প্রথপ্রান্তে বসে। সে মন্দিরে দেব নাই, কহে সাধু। রাজা কহে রসে, দেব নাই? হে সন্ন্যাসী, নাস্তিকের মতো কথা কহ। রত্ন সিংহাসন পরে দীপিতেছে রতন বিগ্রহ, শূন্য তাহা? শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ, সাধু কহে। আপনায় স্থাপিয়াছ জগতের দেবতারে নহে। ভ্রু কুঞ্চিয়া কহে রাজা, 20 লক্ষ স্বর্ণমুদ্রা দিয়া রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া, পূজা মন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান। তুমি কহ সে মন্দিরে দেবতার নাহি কোনো স্থান? শান্ত মুখে কহে সাধু, যে বৎসর বহ্নিধানে দিন 20 সহস্র প্রজা গৃহহীন অন্ন বস্ত্রহীন দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়, অরণ্যে গুহার গর্ভে পথপ্রান্তে তরুর ছায়। অসত্য বিদীর্ণ জীর্ণ মন্দির প্রাঙ্গণে সে বৎসর 20 লক্ষ মুদ্রা দিয়া রচিতব স্বর্ণদীপ্ত ঘর দেবতারে সমর্পিলে। সেদিন কহিলা ভগবান, আমার অনাদি ঘরে অগণ্য আলোক দীপ্যমান, অনন্ত নীলিমা মাঝে মোর ঘরে ভিত্তি চিরন্তন, সত্য শান্তি দয়া প্রেম। দিন শক্তি যে ক্ষুদ্র কৃপণ, নাহি পারে গৃহ দিতে গৃহহীন নিজ প্রজাগণে, সে আমারে গৃহ করে দান। চলি গেলা সেই ক্ষণে পথপ্রান্তে তরুতলে দিন সাথে দিনের আশ্রয়। অগাধ সমুদ্র মাঝে স্ফীত ফেন যথা শূন্যময়, তেমনি পরম শূন্য তোমার মন্দির বিশ্বতলে, স্বর্ণ আর দর্পের বুদবুদ। রাজা জলি রোষানলে কহিলেন, রে ভণ্ড পামর, মোর রাজ্য ত্যাগ করে এ মুহূর্তে চলি যাও। সন্ন্যাসী কহিলা শান্ত স্বরে, ভক্ত বৎসলেরে তুমি যেথায় পাঠালে নির্বাসনে, সেইখানে মহারাজ নির্বাসিত কর ভক্তজনে। ভোগ খেতে চায় বা সেক্ষেত্রে সেক্ষেত্রে পয়সা নিবে, টাকা দিয়ে দিবে, কত করে নেয় বসে বলতে দিবে। ভোগ করলে খেতে চাইলে মানে বাইরে থেকে আমরা যেমন কলকাতা থেকে এসে যদি কেউ থাকতে চায় বা থেকে থাকবে কোথায়? থাকার জায়গা কলকাতা থেকে এসে এখানে মন্দিরে মানে রাজবাড়ির ভেতরে কোথায় থাকবে? রাজবাড়ির ভিতরে জায়গা আছে, ওখানে থাকার জায়গা আছে। আর ওখানে এখানে ভোগ খেতেও পারে। হ্যাঁ। রানীমা থাকাতেও কাউকে ঢুকতে দিত নি। ওই যে গড়ের ভিতরে এখন ঢুকে টিকিট কেটে দেখাচ্ছে না, বড় রানীমা যখন ছিল যতদিন কাউকে ঢুকতে দিত না। মারা যাওয়ার পর এবার ওদের যে দেওরের ছেলে টেলে কলকাতায় থাকে তো, আর ওই থাকার জন্য ঘর ভাড়াও পাওয়া যাবে। আর এইসব তো সব দখল, ওই যে যে গেটটা দিয়ে আমরা ঢুকলাম সব দখলে, ওই জন্য ভাঙা হয়ে আছে, সারানো হয়। রাজবাড়ির সবাই এখন তাহলে কলকাতাতেই থাকে ম্যাক্সিমাম, এখানে লোকাল কেউ থাকে না, কেউই থাকে না এখানে। এখানে ওই সব এরাই ওই কর্মচারীগুলো যেইগুলো। আচ্ছা আচ্ছা। রানীমার একজন পোষ্য ছিল, তাকেও কতটা কি জায়গা দিচ্ছে সবাই। এই তো অনেক দূরে দূরে এদের জায়গা আছে, মন্দির আছে সব। মানে বামুন ঠাকুরকে জায়গা দিয়া তাড়াতাড়ি পূজা করে জায়গা জমি চাষবাস করে যায়। গর্গ পরিবার আতিথেয়তার জন্য এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের পৃষ্ঠপোষক হিসাবে পরিচিত। পরিবারটি বিখ্যাত অতিথিদের হোস্টিংয়ের জন্য অভ্যস্ত ছিল। ধ্রুপদী গায়ক কুমার প্রসাদ মুখার্জির এক বিবরণ অনুসারে প্রয়াত দেবীপ্রসাদ গর্গ কিংবদন্তি গায়ক ফায়াজ খানের অন্যতম প্রিয় শিষ্য ছিলেন।
খান সাহেব এবং তার প্রতিনিধিরা প্রায়শই এখানে থাকতেন। জাদুঘরের জনপ্রিয়তা এবং বন্ধুদের কাছ থেকে অনুরোধ পেয়ে খুশি হয়ে গর্গ পরিবার সম্প্রতি জাদুঘরের পাশের নিচতলায় 2টি কক্ষের হোমস্টে সুবিধে চালু করেছেন। রাজবাড়িতে বর্তমানে অতিথিদের জন্য 2টি সজ্জিত কক্ষ রয়েছে, একটি ডাবল বেড এবং একটি 6 সজ্জার। চার্জগুলি ট্যাক্স বাদে এবং ব্রেকফাস্ট সহ প্রায় 4,000 এবং 8,000 টাকা। তবে এগুলি স্থায়ী হার এবং আপনার ভ্রমণের তারিখের নিকটতম সর্বশেষতম হারগুলি পরীক্ষা করে আপনারা অনলাইনে এগুলি চেক করে দেখতে পারেন। ফুলবাগে যে প্রাসাদটি রয়েছে সেটি হলো নূতন রাজবাড়ি, যেটা 1926 সালে তৈরি করা হয়েছিল। এছাড়াও আরেকটি রাজবাড়ি আছে যেটাকে পুরানো রাজবাড়ি নামে পরিচিত বা রাঙ্গিবাসন প্রাসাদ নামে পরিচিত, সেটি একটু পেছনের দিকে। চলুন আমরা সেদিকে ঘুরে আসি। আমরা যে রাজপ্রাসাদের দিকে এগিয়ে চলেছি এটিই হলো পুরানো রাজপ্রাসাদ। এর সামনে 2টি আয়রনের তৈরি, লোহার তৈরি সিংহের মূর্তি রয়েছে এবং এই বড় সিঁড়িটা দিয়ে উপরে গেলে তবে গিয়ে প্রথম তলায় পৌঁছানো যাবে। ভীষণই ভগ্নদশা, তাই আর উপরে গেলাম না। সিঁড়ির পিছনে বিল্ডিংয়ের নিচতলায় বেশ কয়েকটি ভল্টও রয়েছে, আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই প্রাসাদটিও স্তম্ভ এবং খিলানসহ ইউরোপীয় স্থাপত্যের নিদর্শন করে চলেছে। এই পুরনো প্রাসাদটি এখন পুরোপুরি সংস্কারের কাজ চলছে। এটা আমার প্রথম ট্রাভেল ভিডিও। অদক্ষতার কারণে ভিডিও শুটিং ও এডিটিংয়ে অনেক খামতি থেকে গেল। আপনারা সাপোর্ট করলে অন্য নতুন জায়গার নতুন ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। শেষ করার আগে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বোতামটি টিপে দেবেন নতুন আপডেটের জন্য।